সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার বাংলাদেশ অনুষ্ঠানে আমি মতিউর রহমান চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের মূল্যবোধ। আপনারা জানেন, প্রত্যেক ব্যক্তি, গোষ্ঠী বা সংস্কৃতির কতিপয় অন্তর্নিহিত মূল্যবোধ রয়েছে। মূল্যবোধের কোনো নির্দিষ্ট রূপ নেই। এটা জাতি, ধর্ম, স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তিত ভিন্ন হতে পারে। এসব পরিবর্তন কখনো ইতিবাচক, কখনো হয় নেতিবাচক। ধর্ম এবং সংস্কৃতি মূল্যবোধকে নানাভাবে প্রভাবিত করে। আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এই প্রজন্মের তরুণ বন্ধুদের সঙ্গে, যারা আগামী দিনে আমাদের মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। জানবো তাদের মতামত। আর সবচেয়ে বেশি আমরা যে আলোচনা যাদের কাছ থেকে আমরা শুনবো, যাদের মূল্যবোধ যারা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের তিনজন প্রতিনিধি এখানে আছেন। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তারেক মাসুদ, এই প্রজন্মের একজন ছবি নির্মাতা, মাটির ময়না ছবি বানিয়ে আপনারা জানেন সবাই, তিনি ঝড় তুলেছিলেন দেশে এবং বিদেশে। তারেক মাসুদ, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তরুণ বন্ধুরা, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, আপনারা মূল্যবোধ বলতে কি বোঝেন? আসলে মূল্যবোধ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি সেটাই আমাদের মূল্যবোধ, সেটাই গড়ে ওঠে। কিন্তু আমাদের চারপাশের যে প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে আমাদের যে পরিবেশটা আমাদের মূল্যবোধকে এতটা বেশি নিয়ন্ত্রিত করছে, যেটা অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব আমাদের উপর ফেলছে দিনে দিনে। এবং তার ফলে আমরা দেখতে পাই যে আমরা দেখেছি যে মূল্যবোধের লালন করতে যে, মূল্যবোধের চর্চা করতে যে আমাদের বাংলাদেশেই এমন অনেক শিক্ষক রয়েছেন, গোপাল কৃষ্ণ মুহুরীর মতো শিক্ষক রয়েছেন, যাদেরকে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের হুমায়ুন আজাদ স্যারের মতো লোকদেরকেও তাদের নিজেদের মূল্যবোধকে লালন করতে যে রক্ত ঝরাতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে ছোটবেলায় শিখে এসেছি বা পড়ে এসেছি যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই মূল্যবোধ আমরা আর ধরে রাখতে পারছি না। আমাদের একমাত্র মূল্যবোধ এখন হয়ে দাঁড়িয়েছে যেটা হাউ উই ক্যান সার্ভাইভ, কিভাবে আমরা টিকে থাকবো, এটাই। মূল্যবোধ হচ্ছে আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা থেকে আমি ব্যক্তি কিভাবে আমার সমাজ ব্যবস্থা থেকে কি জিনিসগুলো নিয়ে আমি নিজেকে গড়ে তুলবো, এটি হচ্ছে আমার মূল্যবোধ। উনি যেটা বললো, মূল্যবোধ আমাদের সমাজে বর্তমানে খুব বেশি পরিমাণ নেতিবাচক মূল্যবোধগুলো প্রভাব ফেলছে। আসলে খুব বেশি পরিমাণ না, আমি মনে করি কিছু পরিমাণ। আমাদের যদি খুব বেশি পরিমাণ নেতিবাচক মূল্যবোধগুলো আমাদের সমাজে প্রভাব ফেলতো, তাহলে আমাদের সমাজ আজকে টিকে থাকতে পারতো না। কিছু সংখ্যক, আমাদের গোপাল কৃষ্ণ মুহুরী একজন মারা গেছেন, কিন্তু হাজারো গোপাল কৃষ্ণ মুহুরী আছে আমাদের সমাজে আজও। অবশ্যই। আমি নাদিম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। আমি মনে করি যে মূল্যবোধ মানুষের আপনা আপনি থেকেই তৈরি হয়, তবে এক্ষেত্রে সহায়ক হিসাবে পালন করে। যেহেতু মানুষ প্রথমে বড় হয় না, প্রথমে শিশু থাকে, সেখানে পরিবার একটি ভূমিকা রাখে। তারপর তার জীবনে যেসব ইনস্টিটিউশন ফেস করতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওখান থেকে হয়, কিংবা সামাজিক অনেক প্রতিষ্ঠান থেকে মূল্যবোধ মানুষ গ্রহণ করে। সেটা বাস্তব জীবনে কতটুকু প্রভাব ফেলতেছে এবং সেই মূল্যবোধ নিজের মধ্যে এসব প্রতিষ্ঠানে শিখে কতটুকু প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে আসল মূল্যবোধ। আমি সাইমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার মতে মূল্যবোধ হচ্ছে কালচারালি ইম্যাজিনড একটা পরিস্থিতি, যেখানে মানুষ মূল্যবোধকে নিজের মতো করে তৈরি করে নেয়। এবং যেটা আগেও শুনেছি আমরা, স্থান, কাল, পাত্রভেদে মূল্যবোধ ভিন্ন হতে পারে। এবং এই যে আমিত্ব বোধ, এই যে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আমার মনে হয় এটা তৈরিতে এই ইমাজিনেশনটা, ইন্ডিভিজুয়াল ইমাজিনেশনটা অনেক ক্ষেত্রে কাজ করে। ধন্যবাদ। আমার মনে হয় স্যার, এখন তো অনেক প্রশ্ন। না, এখন যে মূল কথাটা হচ্ছে যে মূল্যবোধের সাথে এই যে সমাজ বাস্তবতা, তার সম্পর্কটা কি। এখন একটা বাস্তবতা আছে, সমাজ বাস্তবতা বলতে আমরা বিস্তৃত অর্থে ধরতে পারি। এদের মধ্যে পরিবার আছে, রাজনীতি আছে, পরিবেশ আছে। আরেকটা হচ্ছে যে কতগুলো চিন্তা, কতগুলো ধারণা, এগুলো আছে। মূল্যবোধ আসলে আদর্শায়িত কতগুলো ধারণাই বটে। তো এখন এই দুইয়ের মধ্যে সম্পর্কটা কি? সমাজকে, এই যে সমাজ বাস্তবতা, সেটা মূল্যবোধগুলোকে তৈরি করছে। আবার ওই যে মূল্যবোধ, যে নতুন মূল্যবোধ বা নতুন চিন্তা বা নতুন আদর্শ, সেইগুলো আবার ওই বাস্তবতাকে পরিবর্তন করতে সাহায্য করে। কাজে একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে। এবং এই ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে, আগে মুরগি না আগে ডিম, এই বিতর্কের মধ্যে না গিয়ে
আমরা এটা বলতে পারি যে নতুন চিন্তাগুলো খুব জরুরি এই মূল্যবোধের পরিবর্তনের জন্য, মূল্যবোধের বিকাশের জন্য। আর ওই যে আমরা নেতিবাচক মূল্যবোধের কথা বলছি, যেগুলো আমাদের তরুণ বন্ধুরা বলছে, এগুলো এসছে, কিন্তু এই নেতিবাচকগুলো একটা বিকৃতি। আবার ইতিবাচকও অনেক ধারণা আমাদের মধ্যে এসছে, সেগুলোও বাইরে থেকে এসছে। তো ওই ইতিবাচক ধারণাগুলোকে আমরা কতটা লালন করতে পারছি সেইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতিবাচকগুলো হচ্ছে আমাদের পারস্পরিক বিচ্ছিন্নতা, আমাদের মধ্যে যে একের স্বার্থপরতা, এইগুলো আগেও ছিল। আমাদের সমাজে সবসময় নিজেকে বড় করা, লেখাপড়া করে নিজে বড় হওয়া, এইটাই ছিল। কিন্তু তার সঙ্গে মানুষের মধ্যে যে দুটো গুণ আছে, একটা হচ্ছে নৈতিকতার গুণ, আরেকটা হচ্ছে সামাজিকতার গুণ। এই নৈতিকতা এবং সামাজিকতা এই দুটো আবার পরস্পর সংলগ্ন। কাজেই মূল্যবোধের চর্চার ক্ষেত্রে নৈতিকতা যেমন আসবে, সামাজিকতাও তেমনি আসবে। তো সামাজিকতার খুব দরকার আছে। আমি মনে করি যে নতুন আদর্শগুলো এসে, ইতিবাচক আদর্শগুলো এসে আমাদের সমাজে অনেক পরিবর্তন এনেছে, চিন্তাধারায় পরিবর্তন এনেছে, আমাদের অগ্রগতি হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্কৃতির কতিপয় অন্তর্নিহিত একটা মূল্যবোধ থাকে বা রয়েছে। হ্যাঁ, সেটা তো আছে। সেটা আবার কতগুলোকে আমরা আবার চিরন্তন মূল্যবোধও বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বান্দ্বিক একটা সম্পর্ক, আমরা যদি নতুন জ্ঞান, বিজ্ঞান, নতুন চেতনা, নতুন দর্শন, এগুলো বাইরে থেকে এসছে এবং সেইগুলো এসে তার যে ইতিবাচক দিকগুলো সেইটুকু যদি গ্রহণ করতে পারি, তাহলে এই মূল্যবোধেরও পরিবর্তন হয় এবং সমাজের যে অগ্রগতি সেইটাও সম্ভবপর হয়। সুলতানা কামাল। আমি স্যারের কথা থেকে শুরু করি, যেটা হলো যে মূল্যবোধটা যদি আমরা ভেঙে ধরি, যে আমাদের মূল্যের বোধটা কি, হ্যাঁ, বোধটা যেখান থেকে তৈরি হচ্ছে, তো বোধটা তৈরি হয়, বোধটা আমি কি দিয়ে তৈরি করছি? আমার ধর্ম দিয়ে আমি তৈরি করছি, আমার সংস্কৃতি দিয়ে আমি তৈরি করছি, আমার যে সামাজিক বাস্তবতা আছে সেটা দিয়ে তৈরি করছি, আমার যে রাজনৈতিক শক্তিগুলি আছে সেটা দিয়ে তৈরি করছি কিনা। তার মানে আমার আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত চিন্তা চেতনা কিন্তু আমার মূল্যবোধটাকে তৈরি করে দিচ্ছে। এবং এখানে মতিউর রহমান চৌধুরী একটা কথা বলেছেন যে শাশ্বত কিছু মূল্যবোধও থাকে এবং পরিবর্তনেরও ব্যাপার আছে। তো শাশ্বত মূল্যবোধ কোনগুলি থাকে? যেই মূল্যবোধগুলি কিন্তু চলে এসছে এবং কোনো অবস্থাতেই মানুষ এসে দেখছে যে এটাকে আর পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। কারণ মানুষের কিন্তু সবসময় চিন্তা থাকে মানুষের মঙ্গল, মানুষের ভালো, মানুষের শান্তি, মানুষের অধিকার ইত্যাদি, তাই না? এগুলো তো আমরা এক একটা সময় এক একটা কথা বড় করে শিখি, এক একটা সময় এক একটা কথার ধার কিংবা ওজন অনেক বেশি হয়ে যায়, কিন্তু এগুলি কিন্তু ইনফর্ম করে যে আমাদের মূল্যবোধটা কি হবে, তাই না? যেমন একটা উদাহরণ দিলে, যে যখন পিতৃতান্ত্রিক ব্যবস্থা ছিল সেখানে কিছু কিছু মূল্যবোধ ছিল। যখন আমরা বুঝেছি যে না, পিতৃতান্ত্রিক ব্যবস্থা চলবে না, কারণ সেটা সবার অধিকারকে স্বীকার করছে না কিংবা সেটার জন্য কাজ করছে না, তখন আমরা সেটা যখন পরিবর্তন আনতে চেয়েছি, সেখানে অন্য মূল্যবোধ এসে আমাদেরকে সেই জায়গাটা নিয়ে নিয়েছে। অতএব পিতৃতন্ত্র টিকে নাই শাশ্বত মূল্যবোধ হিসাবে। কিন্তু আমরা যদি বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মূল্যবোধ কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ দেখেছে যে এই মূল্যবোধের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, অতএব সেটা শাশ্বত হয়ে থেকে গেছে। অনেক সময় আমরা মূল্যবোধ এবং কৌশলের মধ্যে একটু মিলিয়ে ফেলি, তখন মনে হয় যে কোনটা মূল্যবোধ কোনটা কৌশল। কৌশল রাখতে যে মূল্যবোধটাকে একটু নিচে নামিয়ে ফেলি কিংবা হারিয়ে ফেলি, ধারণাটা স্বচ্ছ থাকে না। প্রফেসর মুহুরীর কথাটা এসেছে, আমাদের খুবই একটা গভীর আক্ষেপের, একটা দুঃখের বিষয় এটা। এবং আমি এখানে বন্ধুদেরকে বলবো যে হ্যাঁ, কখন আমি মনে করবো যে এটা মূল্যবোধ? যদি আমরা দেখি যে প্রফেসর মুহুরীর হত্যাকাণ্ডটাকে সমাজ এন্ডোর্স করছে কোনো একটা কারণে, তখন সেটাকে আমি বলবো যে হ্যাঁ, নেতিবাচক মূল্যবোধের আধিক্য এখানটা রয়েছে, প্রভাব অনেক বেশি রয়েছে। কিন্তু সেটা যখন, যেটা স্যার বললেন, যেটা ব্যতিক্রম, যে মুহূর্তে এটা ব্যতিক্রম হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে, এটা অপরাধ হয়ে যাবে, এবং অপরাধ বলে আমরা স্বীকার করে বিচার করতে পারবো। যুদ্ধ অপরাধের ব্যাপারটাও সেইভাবেই আসতে পারে, যে অপরাধ বলে আমরা বিচার করছি, তাকে বলছি যে না, এই সমাজে এই মূল্যবোধ কিংবা এই চিন্তা চলতে পারে না, চিন্তা আমার সমস্ত ভালো থাকার, মঙ্গলের চিন্তার, কল্যাণের চিন্তার পরিপন্থী, তখন সেটা কিন্তু আমরা ত্যাগ করি। সেইভাবেই কিন্তু পরিবর্তন আসতে হয়। তারেক মাসুদ, আমার মনে হয় একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখি অনেক সময় আমাদের মানে ধর্মীয় মূল্যবোধ বা সাংস্কৃতিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ যেগুলো, সেগুলোর মধ্যে এক ধরনের দ্বন্দ্বের তৈরি হয়। তো প্রশ্নটা আমার হচ্ছে যে আসলেও কি এটা পারস্পরিক এক ধরনের সংঘাতপূর্ণ একটি সম্পর্ক, নাকি একটার সাথে আরেকটা পরিপূরক হিসেবে বা সম্পূরক হিসেবে কাজ করে? এটা আমার মনে হয় তারেক মাসুদ ভালো বলতে পারবেন। তার কারণটা হচ্ছে তারেক মাসুদ একসময় মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি সুলতানা আপা এবং স্যারের কথা এবং মতিউর ভাই কথা সূত্র ধরে এবং তোমাদের সবার
আলোচনা শুনে যেটা আমার সংযোগ করা সেটা হচ্ছে একটা হচ্ছে যে মূল্যবোধ বিশেষ করে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে প্রথমে মূল্যবোধের সঙ্গে সমান্তরাল মনে হয় যে সিনোনিমাস মনে হচ্ছে রক্ষণশীলতা। এই মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এই জিনিসটা নিয়ে সবচেয়ে আসলে মানে মনে হয় সবচেয়ে কনফিউজিং জিনিস। অনেক সময় আমরা নতুন প্রজন্মের যে মূল্যবোধটাকে সেটাকে নতুন সময়ের সাথে গুলিয়ে ফেলি। এই যে মূল্য কোটানকোট মূল্যবোধ অর্থাৎ আক্ষরিক অর্থে মূল্য দাম, অর্থাৎ এই যে আমাদের যে বেচা কেনা যে নতুন কনজিউমার রিয়ালিটি হয়েছে, এইখানে কিন্তু একটা নতুন রকমের মূল্যবোধ। অর্থাৎ এটার মূল্য কি আজকে সমাজে বাস্তবতা এই মুহূর্তে মোবাইলটা আমার, এটাই হচ্ছে মূল্যবোধ। এই জায়গাটাতে কিন্তু একটা নতুন একটা জিনিস, সেটা কিন্তু কোনো প্রজন্মের ব্যাপার নয়, ইট ইজ এ নিউ ভাইরাস। অ্যান্ড সেখানে আমরা অনেক সময় মনে করি যে আমাদের মূল্যবোধকে টিকিয়ে রাখতে হবে, আমাদের এই নিজস্ব ব্যাপারটা কি, জাতীয় অভিন্ন কোনো মূল্যবোধ কি আছে, বাইরের সবই কি খারাপ। এবং সেইখানে এই যে দেয়া নেয়ার ব্যাপারটা রয়েছে, বাইরের থেকে বাইরে জুজুর ভয়, বাইরের থেকে আসলেই বিদেশি গান শুনবে না, বিদেশি সংস্কৃতি আমাদের সংস্কৃতি, সিনেমা গেল সিনেমা কি আসলে এত শক্তিশালী? সমাজের মধ্যে যদি ভায়োলেন্স থাকে, আর এটা তো ঠিক যে আমরা নকল করার প্রবণতা খুব বেশি থাকে। হ্যাঁ থাকে, ডেমনস্ট্রেটিভ ইফেক্ট থাকে, কিন্তু আমি মনে করি না কোনো মাধ্যমে গণমাধ্যম সহ এবং চলচ্চিত্র যেটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়, বাস্তবে যে ডেমনস্ট্রেটিভ ইফেক্টটা চলে সেটা অনেক, যেমন পরিবারের যে একটা ভ্যালু রয়েছে, মূল্যবোধ যেটা মূল নিউক্লিয়াস, তাই না? কিন্তু পরিবারের ক্ষেত্রে কি হয়, সেখানে একটা অর্গানিক ন্যাচারাল একটা মূল্যবোধ দেয় মানুষকে। সেটা কি মূল্যবোধ, যেটা স্যার বলেছেন, সুলতান আপা বলছেন যে কানেক্টিভিটি অর্থাৎ সামাজিক সংযোগ, সেটাই হচ্ছে মূল্যবোধ, যে আমার স্বার্থটাই বড় নয়, সমঝোতা সবার সঙ্গে একটা সহিষ্ণুতা এটা শেখায়। কিন্তু এখন কি হচ্ছে, একটা ভার্চুয়াল কানেক্টিভিটি হচ্ছে। সংখ্যাগত ক্ষেত্রে অনেক কানেক্টেড তোমাদের প্রজন্ম, কিন্তু তরুণ প্রজন্ম, থ্যাঙ্কস টু মোবাইল, থ্যাঙ্কস টু ইন্টারনেট, কিন্তু এটা একটা ভার্চুয়াল, একটা প্যাথেটিক, একটা ফলস কানেক্টিভিটি। কিন্তু পরিবার কি দেয়? পরিবার দেয় এক ধরনের বাস্তব কানেক্টিভিটি, একজনের সঙ্গে একসঙ্গে মেলামেশা। আজকে সেটা কমে গেছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই। এই মূল্য এবং দাম যেটা তারিক বলল, এই দুটো কিন্তু আলাদা। অনেক দামি জিনিস আর মূল্যবান জিনিস, এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা মূল্য যেটা স্থায়ী, সেইটা কিন্তু বাজার দরে বিক্রি হচ্ছে না, আবার ওই দামের দিয়ে আমরা করব না। আর দ্বিতীয় যে কথাটা বলছি, আমরা তারিকও বললেন যে রক্ষণশীল, এই কথাটা রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল, এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য করতে হবে। যে রক্ষণশীল আছে, পুরনো জিনিসগুলোকে রক্ষা করতে চায়, কিন্তু প্রতিক্রিয়াশীল হচ্ছে যে অগ্রগতিকে ব্যাহত করে, তার বিরোধিতা করে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন চিন্তাগুলো বা কোন মূল্যবোধগুলো রক্ষণশীল আর কোনগুলো প্রতিক্রিয়াশীল। রক্ষণশীল মানে খারাপ এটা না, কিন্তু প্রতিক্রিয়াশীল হলে, অর্থাৎ এটাকে পিছিয়ে দেবার চেষ্টা করলে, তখনই এটা খারাপ। আর যেটা এই প্রশ্নের সরাসরি একটা উত্তর হতে পারে যে এখানে কিন্তু দ্বন্দ্ব থাকতেই পারে বিভিন্ন সময়ে। হ্যাঁ, কারণ আমি কোন সময়ে দাঁড়িয়ে কি চিন্তা করছি, তারপরে আমি কিন্তু একা না পৃথিবীতে, আমার চতুর্পার্শ্বে তো আরো অনেক বিষয় ঘটে যাচ্ছে, অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, অনেক উন্নত চিন্তা করছে কিংবা অন্যরকম চিন্তা করছে, সবসময় যে উন্নত নাও হতে পারে, অন্যরকম চিন্তা করছে। সমস্ত কিছুর সমন্বয় করতে গেলে কিন্তু কোনো কোনো জায়গায় দ্বন্দ্ব আসতেই পারে। হ্যাঁ, কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে তখন চিন্তাটা কি থাকবে, যে সবচেয়ে ভালো কোনটা হয় সবার জন্য, সেখানে একটা কিন্তু সমঝোতায় আসতে হয়। তো সেই বিষয়টা যদি করতে পারি তখন দ্বন্দ্বগুলি অনেক কমে যায়। কিন্তু দ্বন্দ্ব সবসময় যে চলেই যাবে একেবারে সেটা নাও, আসলে দ্বন্দ্ব থাকবে, থাকাটাই স্বাভাবিক। আমার একটা প্রশ্ন ছিল, আমি ফারজানা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিছুক্ষণ আগে সংস্কৃতি নিয়ে কথা হচ্ছিল, তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন গ্লোবালাইজেশনের টাইমে আমাদের সবসময় সাংস্কৃতিক মিথস্ক্রিয়া ঘটছে, তো এই সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার প্রভাব আমাদের মূল্যবোধের উপর কতখানি অস্তিবাচক আর কতখানি নেতিবাচক, একটু জানতে চাই। গুড কোশ্চেন। তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ম্যাডামের কাছে একটি কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, ম্যাডাম কিছুক্ষণ আগে বলেছিলেন যে মানুষ সবার উপরে, এটা শাশ্বত সত্য মূল্যবোধ। তো এটা কতটুকু সত্য আজকের প্রেক্ষাপটে, যে মানুষ সবার উপরে থেকে আমি আর কোনো জীবকেই থাকতে দিব না, বা নির্বিচারে ফরেস্ট মানে বন উদ্ধার থেকে শুরু করে সবকিছুই করব, তো মানুষ সবার উপরে, এটা কি এখনো শাশ্বত মূল্যবোধ মানুষের? যেটা হলো যে এই দুটোর মধ্যে কিন্তু মিলানো যায় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাটার অর্থ হচ্ছে যে আমি যে মানুষ বলে জন্মেছি সেটাই সবচেয়ে বড় পরিচয় আমার। এর মানেই না যে আমি অন্য সবকিছুর উপরে, আমার অন্যান্য সমস্ত জীবের উপরে। সেটা হয়তো অনেক সময় আমরা যে বলি যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব,
সেটা আসতে পারে, ওইখানে একটা প্রশ্ন উঠতে পারে। এই কথাটার মর্মার্থ হচ্ছে যে আমি যে মানুষ, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি সাদা কি কালো, আমি ছোট কি বড়, আমি এই দেশের কি ওই দেশের, আমার ধর্ম কি, আমার বর্ণ কি, আমার জাত কি, আমি কোন শ্রেণীর, এইটা বড় বিবেচনা হবে না। বিবেচনা হবে যে তুমি একজন মানুষ। কাজে এটা শাশ্বত হিসাবে দাঁড়িয়ে গেছে, এবং আমি মানবাধিকার কর্মী হিসাবে মনে করি যে এর থেকে বড় মূল্যবোধ বোধহয় এখন পর্যন্ত আমাদের জন্য নাই। আর মিথস্ক্রিয়ার যে ব্যাপারটা আসছে, যে এখানে ভালো মন্দ দুটোই হতে পারে। অচলায়তন নাটকটা পড়া আছে রবীন্দ্রনাথের, ওখানে আছে না যে জানলা যখন খুলতে বলছে তখন বলছে যে জানলা খুললে তো খারাপ বাতাসও আসতে পারে। বলছে হ্যাঁ, সুবাতাস আসবে, তার সঙ্গে কিছু খারাপ বাতাসও আসতে পারে, তবে ক্রমশ সুবাতাস আসতে থাকলে খারাপ বাতাসের একটা ব্যবস্থা করা যায়। এখানে আমার একটা কথা থাকে তরুণ প্রজন্মর কাছে, সেটা হলো কি, আমার গোড়া যত আমি শক্ত করতে পারি, আমার ভিত আমি যত শক্ত করতে পারি, আমার ইতিহাস আমি যত বেশি জানতে পারি, তত কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়াতে পারি। বাইরে থেকে আমার যতই প্রভাব আসুক, যতই বাতাস আসতে থাকুক, আমি কিন্তু সেটা হেলে দুলে ওইটাকে আরো সুন্দর একটা বাতাসে এবং সবার জন্য সেটা ছড়িয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি দুর্বল হই, ওই বাতাসের আঘাতে আমি পড়ে যাব। সেজন্য এই ওটাকে ইতিবাচক করার একটা উপায় আসতেই থাকবে, কিন্তু এটা আমরা কেউ ঠেকাতে পারবো না। হ্যাঁ, আমরা বিশ্বায়ন বলি, আন্তর্জাতিকতাবাদ বলি, যাই বলি না কেন, আকাশ সংস্কৃতি বলি, আজকে আমার উপায় নেই। আমি যেভাবে আমার কাছে চলে আসছে সমস্ত তথ্য, যেভাবে ছবি চলে আসছে, যেভাবে কথা চলে আসছে, আমি তো এটা ঠেকাতে পারবো না। আমাকে এখান থেকে ইতিবাচক জিনিসগুলি নিতে হলে আমার নিজস্ব যে ধ্যান ধারণা, যে সংস্কৃতি, যে ইতিহাস, যে পরিচয়, সেটাকে যদি আমি ভালোভাবে জানি, সেখানে যদি আমি আমার এই সমস্ত পরিচয়টাকে ওই একটা কথা দিয়ে যদি আনতে পারি, যেটা আরো অনেক কথা আসবে, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, দেখা যাবে যে ক্রমশ আমি সেইগুলি থেকে শক্তি ধারণ করে এটাকে ইতিবাচক করে নিতে পারছি। আমি একটু সংক্ষেপে ওই যে বিশ্বায়নের কথাটা একটু খুব সংক্ষেপে বলবো। বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা এই দুটো কিন্তু এক না। বিশ্বায়ন একটা আগ্রাসনের মতো, বাণিজ্যের মতো আসছে, সেইখানেই ওই সাংস্কৃতিক আগ্রাসনের প্রশ্নটা আসে। এবং ওইখানে সুলতানা যেটা বললেন, আমরা নিজের পায়ে দাঁড়িয়েই ওইখানে গ্রহণ করব, এবং যখন আমরা গ্রহণ করতে পারবো তখন কিন্তু আমরা আন্তর্জাতিকতারই প্রশ্রয় দিচ্ছি। আন্তর্জাতিকতা মানে হচ্ছে সমস্ত সংস্কৃতির, সারা বিশ্বের যত ভালো জিনিস আছে সেগুলোকে আমরা গ্রহণ করব, এবং আমার সাথে সারা বিশ্বের কোনো বিরোধ নেই। এটা একটা বাগানের মতো, বাগানে অনেক ফুল ফুটেছে, এইটা হচ্ছে আন্তর্জাতিকতা। আর ওই যে বিশ্বায়ন, সেটা হচ্ছে একটা আগ্রাসন, ঠিকই আছে, সেটা কিন্তু ওর সাথে বাণিজ্য জড়িত, এবং মিডিয়া যেভাবে প্রভাব পড়ছে ওটা কিন্তু ওই বিজ্ঞাপনের জন্য, এবং ওরাই মানুষের ধারণা, নারীর সম্পর্কে ধারণা, মনুষ্যত্ব সম্পর্কে ধারণা, মহত্ব সম্পর্কে ধারণা, এগুলো তৈরি। এবং ওইখানে ওই একদম, এবং ওই সাথে আমরা বিশ্ব ব্যবস্থার কথা বলতে হবে, যেটা একটা পুঁজিবাদী ব্যবস্থা। কিন্তু এই বিশ্বায়নটা একটা পুঁজিবাদী ব্যবস্থা, এবং আন্তর্জাতিকতা কিন্তু পুঁজিবাদ বিরোধী। আন্তর্জাতিকতা হচ্ছে গণতান্ত্রিক। আমরা একটা গণতান্ত্রিক বিশ্ব চাই, যেখানে বহু মানুষ, সকল জাতির নিজস্বতা থাকবে, সংস্কৃতি থাকবে, এবং দাঁড়াবার জায়গা থাকবে। সেই সঙ্গে পৃথিবীর যত উত্তরাধিকার মানুষের, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো ওই নিজের পায়ে দাঁড়িয়ে, যেটা সুলতানা বললেন। স্যার, আমি একটা মানে এক বাক্যে একটু সংযোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা স্বাধীনভাবে ছবি নির্মাণ করার চেষ্টা করি, আমরা যেই বাস্তবতাকে মানে মুখোমুখি হচ্ছি, সেটা হচ্ছে যে গ্লোবাল সিনেমা। অর্থাৎ গ্লোবাল সিনেমা মানে কি, একটা ইউনিপোলার এক ধরনের সিনেমা, হলিউড এক ধরনের প্যাকেজিং। তার বিরুদ্ধে আমরা লড়াই করার চেষ্টা করছি কি দিয়ে, মানে ডাইভার্স ধরনের সিনেমা বা বিভিন্ন দেশের সিনেমা, যেটাকে আমরা বলি গ্লোবাল সিনেমার বিরুদ্ধে আমরা ইউনিভার্সাল সিনেমা দিয়ে লড়াই করার চেষ্টা করছি। সো দ্যাট ইজ আন্তর্জাতিকতা। আমার মনে হয় এটা বাবা কেন চাকর, এই ধরনের ছবি বানিয়ে এইটা করা সম্ভব না। আমাদের প্রজন্মের মূল্যবোধের চর্চা কেন্দ্র নেই বললেই চলে। এই অবস্থায় তাদের কি করণীয় আছে, এই ব্যাপারে আপনাদের তিনজনের কাছে পরামর্শ, এক লাইন করে। আমি মনে করি যে সাংস্কৃতিক কাজকে গুরুত্ব দিতে হবে, এবং সাংস্কৃতিক কাজকে ব্যাপকভাবে, সমাজের সর্বত্র সাংস্কৃতিক কাজকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে গ্রন্থাগার, নাটক, চলচ্চিত্র, এই সমস্ত কিছু আসতে হবে। আর আমার মনে হয় যে স্যার যেটা বলেছেন, যে সাংস্কৃতিক কাজকে গুরুত্ব দেওয়া এবং রাজনীতির মধ্যে এই সংস্কৃতিটাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের এখন যে অবস্থা আছে, যে রাজনীতিতে সংস্কৃতি নেই, অসংস্কৃত রাজনীতি, এবং সংস্কৃতিতে রাজনীতি নেই। তার ফলে আমরা আমাদের সামগ্রিক অবস্থাটা নিয়ে চিন্তা করার সুযোগ পাই না, কথা বলার সুযোগ পাই না। আমি অবশ্যই এটার সঙ্গে যোগ করব যে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গন, এটা আমার মনে হয় খুবই জরুরি। কারণ এদেশে আমরা দেখতে পাচ্ছি যে শুধু শিক্ষার অঙ্গন যে কলুষিত হয়েছে তা নয়, এটা যদি কলুষিত হয়েছে তো শুধু না, এটা ব্যবসা হয়ে গেছে। শিক্ষা একটা ব্যবসা,
এটা যেমন সত্য, তার সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে যে আসলে সেই শিক্ষাঙ্গনের জায়গায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নতুন চিন্তা, নতুন ধারণা, আদর্শ, যেটা মূল্যবোধ করছি, নতুন মূল্যবোধ, তার আমরা সেইখানে চর্চা দেখতে পাচ্ছি না, বরঞ্চ পুরনো মূল্যবোধকে চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গনে। ধন্যবাদ তারেক মাসুদ আপনাকে, সুলতান আপা আপনাকে ধন্যবাদ, স্যার আপনাকে ধন্যবাদ, প্রজন্মের বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা অংশ নিয়েছেন। আমরা আসলে সময় কম, আমাদের হাতে যদি আরো সময় থাকতো আমার মনে হয় এই বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা শুনতে পারতাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য সময় হাতে নেই। তবে আমি বিদায় নিতে চাই দর্শক মন্ডলী, এবার শেষ করব এই বলে যে সাংস্কৃতিক যে আগ্রাসন চলছে সেটা রুখতে হলে কিন্তু নিজস্ব সংস্কৃতিকে আরো জোরদার করতে হবে, আরো বিকাশ ঘটাতে হবে, তা না হলে সম্ভব নয়। আর শক্তিশালী গণতন্ত্র থাকলে আমার মনে হয় এই অবস্থা থেকে পরিবর্তন করা সম্ভব। তবে মূল্যবোধ আসলেই আমাদের মধ্যে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে এবং এটা কিন্তু এক জায়গায় থেমে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের এই অনুষ্ঠান আপনারা দেখলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী শনিবার এই সময়ে অন্য এক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই পর্যন্ত শুভকামনা।